মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমার মৃত্যুর পর আমার বিষয় সম্পত্তিতে তোমার কোনো দাবি রইল না জানবে। কে উনি হাসিদি? তুমি চেনো? আরে আমি তো আজ বড় ভয় পেয়ে গেছি। কখনো তো এমন হয় না। সোজা কথাকে এত ঘুরিয়ে বলবার প্রয়োজন কি তা তো বুঝছি না। আমি স্পষ্ট কথা শুনতে ভালোবাসি। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, জন্ম 1899 সালের 30শে মার্চ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে মির্চি গল্প গোল্ড মাইনে শুনুন বিষের ধোঁয়া। জনপ্রিয় সব রহস্য ও ঐতিহাসিক উপন্যাসের মতো বেশ কিছু উল্লেখযোগ্য সামাজিক উপন্যাসও লিখেছেন লেখক, যেমন জাতিস্বর, বিষের ধোঁয়া বা অতিপ্রাকৃত বিষয় নিয়ে বরোদা সিরিজ এবং অন্যান্য নানান গল্প, যা আজও বেস্টসেলার। ছোটদের জন্য সৃষ্ট চরিত্র সদাশিবও যথেষ্ট উল্লেখযোগ্য। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় 1938 সালে বম্বে টকিজে চিত্রনাট্যকার রূপে কাজ শুরু করেন। বিষের ধোঁয়া উপন্যাস থেকে সিনেমাও তৈরি হয়েছে। শরদিন্দুবাবুর মৃত্যু হয় 22শে সেপ্টেম্বর 1970 সালে। আজকের গল্পটির নাট্যরূপ ও পরিচালনার দায়িত্বে শাওলি মজুমদার। প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। শুরু হচ্ছে বিষের ধোঁয়া। মাসখানেক আগে পশুপতিবাবু কিশোরকে ত্যায্যপুত্র করার কথা জানিয়ে ট্যাক্সি করে চলে যাওয়ার পর থেকেই তার আর কোনো খবর পাওয়া যায়নি। তিনি যে সত্যি কিশোরের সাথে সমস্ত বন্ধন ছিন্ন করে দিয়ে চলে গেলেন, চিঠি লিখেও আর খবর নেবেন না, এটা কিশোর কল্পনাও করতে পারেনি। কিন্তু 1 সপ্তাহ অধীরভাবে অপেক্ষা করার পরেও যখন তার কোনো সাড়া শব্দ পাওয়া গেল না, তখন একদিন বিমলাকে লুকিয়ে কিশোর নিজেই চিঠি লিখল। চিঠির সারমর্ম ছিল এই: বাবা, এ অবস্থায় বৌদিদিকে ত্যাগ করা শুধু যে নিষ্ঠুরতা হবে তা নয়, ঘোর অধর্ম হবে। আমি আমার মৃতা মায়ের নামে শপথ করে বলছি বাবা, বৌদিদি আর আমার সম্পর্ক ভাই বোনের মতোই নিষ্কলঙ্ক। আপনি একথা অবিশ্বাস করবেন না বাবা। আর এত বলার পরও যদি আপনি আমাকে বিশ্বাস করতে না চান, বেশ, বৌদিদিকে আপনি নিজের কাছে নিয়ে গিয়ে রাখুন। পরম আরাধ্যা মাতৃদেবী সর্বদা তাঁর সঙ্গে থাকবেন। আমি তাঁর ছায়াও মারাব না। তাহলে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। চিঠি পাঠিয়ে দিয়ে গত 3 সপ্তাহ ধরে কিশোর উত্তরের অপেক্ষায় ছিল। সাধারণত সে দুশ্চিন্তা সহজেই ঝেড়ে ফেলতে পারে, কিন্তু বাবার সাথে এই অহেতুক মনোমালিন্য মনের কোণে কাঁটার মতো বিঁধে থেকে খচখচ করছিল। একটা সন্তোষজনক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার মন সুস্থির হতে পারছিল না। সে দিনটা ছিল রবিবার। কিশোর তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে হাত মুখ ধুয়ে ল্যাবরেটরি ঘরের সব জানলা খুলে দিয়ে ভোরের নরম আলোয় কাজ করতে শুরু করে দিল। ইচ্ছে মতো কাজ করার স্বাধীনতায় যে আসলে বিশ্রাম, তা জানত বলেই রোজের এই কাজে তার ক্লান্তি এলো না। ঘড়িতে 8টা বাজতেই কিশোরের মন এদিক ওদিক পালাতে আরম্ভ করল। একটা পরিচিত কণ্ঠের ডাকের জন্য তার ইন্দ্রিয়গুলো সতর্ক হয়ে রইল। রবিবারে সকালবেলাও বিনয়কৃষ্ণবাবুর বাড়িতে সভা বসতে আরম্ভ করেছিল। দীনবন্ধুবাবুও এ সভায় এসে যোগ দিতেন। কিশোর কিছুতেই আর তার মনটাকে কাজের মধ্যে স্থির রাখতে পারল না। ওদিকে দীনবন্ধুবাবু বোধহয় কোনো কাজে আটকে পড়েই সেদিন আর আসতে পারলেন না। সুহাসিনী অন্যমনস্কভাবে 2-3 বার ড্রয়িং রুমে ঘুরে গিয়ে লাইব্রেরি ঘরে উঁকি মেরে দেখল বিনয়কৃষ্ণবাবু কি একটা লেখায় ব্যস্ত আছেন। আস্তে আস্তে ঘরে ঢুকে সে তার বাবার পেছনে গিয়ে দাঁড়াল। কিন্তু তিনি যখন তাও লক্ষ্য করলেন না, তখন সুহাসিনী শেলফ থেকে একটা বই নিয়ে
গদি মোড়া চেয়ারে বসে তার পাতা উল্টাতে লাগল। এদিকে 8:30 বেজে গেল। কিশোর তখন টেস্ট টিউব ফেলে হাত ধুয়ে তোয়ালেতে হাত মুছতে মুছতে যখন ভাবছে এবার সে কি করবে, ঠিক সেই সময় নিচে সদর দরজার কাছ থেকে ডাক পিয়নের সাড়া এল। চিঠি হ্যাঁ বাবু সাহেব, চিঠি হ্যাঁ। কিশোর তাড়াতাড়ি নিচে নেমে গেল। 2খানা চিঠি। একটির হাতের লেখা দেখেই সে চিনল সেটি তার বাবার। চিঠি 2খানা নিয়ে ঘরে ফিরে কিশোর ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। তারপর খাম ছিঁড়ে চিঠি বের করে পড়ল। চিঠির শুরুতে কোনো সম্বোধন বা শিরোনাম না লিখে পশুপতি লিখেছেন, তোমার চিঠিতে যে অসম্ভব স্পর্ধা প্রকাশ পেয়েছে তা দেখে আমি স্তম্ভিত হয়ে গিয়েছি। তোমার যে এত দূর ধৃষ্টতা হতে পারে তা তোমার শোচনীয় অধঃপতন দেখেও কল্পনা করতে পারিনি। তোমার বিমাতা একটা ভ্রষ্টা রমণীর সাহচর্যে বাস করবেন এই কদর্য প্রস্তাব করে তুমি আমাকে যে অপমান করেছ তার উত্তরে আমি তোমাকে জানাচ্ছি যে তোমাকে আমি ত্যায্যপুত্র করলাম। আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক রইল না। আমার মৃত্যুর পর আমার বিষয় সম্পত্তিতে তোমার কোনো দাবি রইল না জানবে। আমার অন্যান্য পুত্র বিষয় পাবে সেই রকম উইল করেছি। আশা করি তারা তোমার মতো নষ্ট চরিত্র কুপুত্র হয়ে দাঁড়াবে না। ভবিষ্যতে আমাকে পত্র লিখে কোনো উপরোধ অনুরোধ করার চেষ্টা করো না। পত্র অপঠিত অবস্থায় বিনষ্ট হবে। ইতি পশুপতিনাথ চক্রবর্তী। চিঠি হাতে করে কিশোর স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তিক্ত মনে ভাবতে লাগলো এটা ছাড়া আর কি সে প্রত্যাশা করেছিল। কিশোরের সমস্ত হৃদয় নিংড়ে দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে এই সত্যটাই বের হয়ে এলো যে আজ তার মা জীবিত নেই বলেই তার বাবা তাকে বিষয় থেকে বঞ্চিত করে নিজের বর্তমান পক্ষের সন্তানদের সংস্থান করতে ব্যস্ত এবং উদ্গ্রীব হয়েছেন। আর এর জন্যেই তিনি একটা মিথ্যে কলঙ্ক দিয়ে কিশোরকে সকলের সামনে দূরে ঠেলে দিলেন। বিমলার চোখে যাতে এই চিঠি না পড়ে তাই সে চিঠিখানা কুচি কুচি করে ছিঁড়ে জানলা দিয়ে বাইরে ফেলে দিল। বিমলার চোখে পড়লে এ চিঠির যুক্তিহীন ক্রোধের আড়ালে যে কি স্বার্থান্ধ ক্ষুদ্রতা লুকিয়ে আছে তা বুঝতে বিমলার এক মুহূর্ত বিলম্ব হবে না। তখন বাবার জন্য লজ্জায় তার নিজের মর্যাদাও ধুলোয় মিশে যাবে। অন্য চিঠিটা তুলে নিয়ে দেখল সে একজন মহিলার লেখা চিঠি। নিচে সই হেমাঙ্গিনী দেবী। অবাক হয়ে চিঠিটা পড়তে পড়তে তার মনে পড়ল সেদিন রাত্রে যার সাথে পরিচয় হয়েছিল ইনি সেই অনুপমের মা হেমাঙ্গিনী দেবী। এই সময় ঘরের বন্ধ দরজায় কে একটা ধাক্কা দিল। রবিবারে কলেজের রান্না নেই বলে বিমলা প্রায় বেলা 9টা পর্যন্ত পূজা অর্চনায় কাটাত। এইমাত্র পুজোর ঘর থেকে বের হয়ে ঝির মুখে চিঠি আসার খবর পেয়ে কিশোরের কাছে খোঁজ নিতে এসেছিল। কিশোরের কাছে চিঠিপত্র যে সাধারণত আসে না সে জানত। ঠাকুরপো, দোর বন্ধ কেন? খোলো। কার চিঠি? কোত্থেকে এলো? এই দেখো না, একখানা নেমন্তন্নের চিঠি। হেমাঙ্গিনী দেবী লিখেছেন। তিনি কে? অনুপমের মা। ও, যার কথা সেদিন বলছিলে। তা নেমন্তন্ন কিসের? কি জানি কিসের নেমন্তন্ন, তা তো কিছু লেখেননি। বৌদি, আমাকে নেমন্তন্ন করবার মানেও তো কিছু বুঝতে পারছি না। ছাপানো চিঠি নয়, হাতে লেখা। এই দেখো না। কই দেখি। বাবা কিশোর, কাল রবিবার সন্ধ্যায় আমার বাড়িতে সামান্য একটু চা পানের আয়োজন করেছি। গুটি কয়েক বন্ধু বান্ধব উপস্থিত থাকবেন। তুমি আসতে পারলে বড়ই আনন্দিত হব। ইতি আশীর্বাদিকা হেমাঙ্গিনী দেবী।
দেখলে, আর মাত্র একদিনের পরিচয় আমাকে নেমন্তন্ন করলেন, ব্যাপারটা একটু এই নাও, তা তোমার উপর এর ভারী মায়া পড়ে গেছে দেখছি। একেবারে বাবা কিশোর লিখে ফেলেছেন। একটু সাবধানে থেকো ঠাকুরপো। সেদিন মায়ার ঠেলায় ব্যতিব্যস্ত করে তুলেছিলেন একেবারে। বলতে বলতে তার মুখটা মলিন হয়ে গেল। কিশোরের মনে পড়ল, এই মহিলাই সেদিন বলেছিলেন যে তার বাবা তার পর হয়ে গিয়েছেন। কথাটা তখন তার ভালো লাগেনি। বিমলা তার মুখের ভাব লক্ষ্য করে জিজ্ঞেস করল, কি হলো? মুখখানা শুকনো শুকনো দেখছি। রাত্রে কি ঘুম ভালো হয়নি? না, ঘুম বেশ হয়েছিল। এই মহিলাটির কথা ভেবেই মনটা খারাপ হয়ে যাচ্ছে জানো। কি জন্যে নিমন্ত্রণ কিছুই জানি না, চাও খাই না। আচ্ছা, আমার যাওয়াটা কি উচিত হবে বৌদি? সে কি কথা, যেতে হবে বই কি। চা না হয় না খাবে? তুমি না কুঁড়ে মানুষ, কোথাও যেতে হলেই তোমার মাথায় আকাশ ভেঙে পড়ে, একই বাড়ি ছাড়া। কিন্তু এখন তোমার কৈফিয়ত শোনবার সময় নেই। উনুন জ্বলে যাচ্ছে, রান্না চড়াতে চললুম। রবিবার সন্ধে হবার কিছুক্ষণ পরে হেমাঙ্গিনী দেবীর হাতিবাগানের বাড়ির দোতলার একখানা বড় ঘরে 10-12 জন ভদ্রলোক ও মহিলা জড়ো হয়েছিলেন। সকলে বিশিষ্ট পারিবারিক বন্ধু, বাইরের লোক কেউই ছিল না। সুহাসকে নিয়ে বিনয় কৃষ্ণবাবুও উপস্থিত ছিলেন, দীনবন্ধুবাবুও এসেছিলেন। ঘরের প্রায় মাঝখানে একটা কাউচের উপর সুহাসিনী এবং আরেকটি মেয়ে বসে গল্প করছিল। মেয়েটির নাম করবী। সে অনুপমের মামাতো বোন। এতদিন দার্জিলিংয়ে মেয়েদের একটা কনভেন্টে থেকে পড়াশুনো করছিল। এখন হঠাৎ কি খেয়াল হয়েছে, তাই লেখাপড়ায় ইতি করে দিয়ে বাবার কাছে চলে এসেছে। আজকের এই অনুষ্ঠানের সেই প্রধান উপলক্ষ। করবী মেয়েটি বয়সে সুহাসিনীর সমান কি 1-8 বছরের ছোটই হবে। ছোটখাটো গোলগাল গড়ন, চাঁপা ফুলের মতো রং, মুখে চোখে বেশ একটা শ্রী আছে। এই মেয়েটি সহজেই ছোট বড় সকলের হৃদয় জয় করে নিতে পারত। বাপ মা আত্মীয় স্বজনের অতিরিক্ত আদর ও বিলাতি স্কুলের শিক্ষার গুণে সে একটু ফাজিল ও স্বেচ্ছাপরায়ণ হয়ে পড়েছিল বটে, কিন্তু মনের দিক থেকে সত্যি তার স্বভাবে খুব একটা খারাপ কিছু ছিল না বলে সকলেই তা ছেলে মানুষই মনে করে উড়িয়ে দিতেন। করবী সুহাসিনীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলছিল, হাসিদি, তোমাকে জড়িয়ে ধরে চুমু খেতে বড্ড ইচ্ছে করছে ভাই। ছেলে মানুষই করিসনি করবী, এত লোকের সামনে তোর কি একটু লজ্জাও নেই নাকি? তার চেয়ে স্কুলের গল্প বল শুনি। সে হবে খন, কতদিন পরে দেখা হলো বলো তো, একটা চুমুও খাবো না। আচ্ছা, এত লোকের সামনে যদি তোমার লজ্জা করে, ওই পাশের ঘরটায় চলো, ও ঘরে কেউ নেই। চলো চলো না। কি পাগল তুই বল দেখি। না না, চুমু খেতে হবে না, আমি এখন ওই জন্য উঠে যেতে পারবো না। হ্যাঁ রে, কি চমৎকার রং তোর শাড়িখানার। বাহ, একদম ডালিম ফুলের মতো টকটকে লাল। এই কবে কিনলি রে? বেশ রং, তাই না? কিনিনি, বাবা প্রেজেন্ট করেছেন। দাম বেশি নয়, তুমি যদি কিনো বলে দিতে পারি কোন দোকানে পাওয়া যায়। আমি নিজে গিয়ে রং পছন্দ করে নিয়েছি কিনা। না না, আমি রঙের কাপড় নিয়ে কি করব? কেন পরবে? ধুর, আমাকে রক্ষে কালির মতো দেখাবে যে। কখনো না, চমৎকার দেখাবে। তুমি কি কালো নাকি? না, আমি একেবারে গোড়া চাঁদ। কথাটা বলে সুহাসিনী মুখে একটু হাসলো বটে, কিন্তু মনে তার সে হাসির ছায়া পড়ল না। এই 18 বছর বয়স পর্যন্ত নিজের কালো রঙের জন্য কোনো দিন তার মনে দুঃখ হয়নি, কিন্তু ইদানিং কি জানি কেন প্রায় নিজেকে কুরূপা মনে করে সে ভারী বিষণ্ণ হয়ে পড়ে। দরজার কাছে একটা শব্দ শুনে দুজনে একসঙ্গে চোখ তুলে দেখল, ঢিলে আস্তিনের পাঞ্জাবি গায়ে গৌরবর্ণের লম্বা এক যুবক দরজার সামনে এসে দাঁড়িয়েছে।
চশমার উপর দিয়ে তাকে দেখতে পেয়ে হেমাঙ্গিনী সাদরে আহ্বান করলেন, এসো বাবা, এসো এসো। কে উনি হাসিদি? তুমি চেনো? সুহাস কিন্তু উত্তর দিল না। প্রশ্নটা বোধহয় শুনতেই পেল না। তার চোখের সামনে থেকে একটা কালো পর্দা সরে যাচ্ছিল। আজকের এই অনুষ্ঠানে যে কিশোর নিমন্ত্রিত হতে পারে, এটা তার অতি দূর কল্পনাতেও আসেনি। অনুপমের সাথে কিশোরের যেরকম আলাপ, তাকে আলাপ না বলে বিরোধ বললেই ভালো হয়। হেমাঙ্গিনীর সঙ্গেও মাত্র একদিনের দেখাশোনা, এরই মধ্যে এমন কিছু অন্তরঙ্গতা জন্মাতে পারে না যাতে এই পারিবারিক জমায়েতে কিশোরকে নিমন্ত্রণ না করলেই নয়। অথচ তাকে ওই দরজার সামনে এসে দাঁড়াতে দেখে কিছুই আর সুহাসিনীর কাছে গোপন রইল না। নিজেকে সংযত করে করবীর দিকে ফিরে জিজ্ঞেস করল, কি বলছিলে? এবার করবী কোনো উত্তর দিল না। সুহাস দেখল সে সামনের দিকে একটু ঝুঁকে ঠোঁট ফাঁক করে উৎসুক দৃষ্টিতে কিশোরের দিকে চেয়ে আছে। এই সময় হেমাঙ্গিনী করবীর দিকে ফিরে ডাকলেন, করবী, এদিকে আয়, কিশোরের সঙ্গে তোর পরিচয় করিয়ে দি। কিশোরও সঙ্গে সঙ্গে এদিকে ফিরেছিল। সুহাসিনীকে দেখে স্মিত মুখে হাত তুলে নমস্কার করল। করবী হাসি মুখে দ্রুত পায়ে উঠে গেল। সুহাসিনী কিন্তু কিশোরের নমস্কার ফিরিয়ে দিতেও পারল না। অব্যক্ত ব্যথার ভার বুকে নিয়ে মুখ নিচু করে পাথরের মতো শক্ত হয়ে বসে রইল। হেমাঙ্গিনী বোধহয় কিশোরের জন্যই অপেক্ষা করছিলেন। এবার তাঁর ইঙ্গিত পেয়ে তকমা আটা দুজন বেয়ারা চায়ের পাত্র ও রূপোর ট্রেতে করে কেক, প্যাটি ইত্যাদি নানান রকম খাবার নিয়ে অতিথিদের দিতে লাগল। কিশোর ও করবী তখন ঘরের এক কোণে গল্প আরম্ভ করেছিল। বেয়ারা চা নিয়ে এলে করবী একটা পেয়ালা তুলে নিয়ে কিশোরের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নিন কিশোরবাবু। ওটা আপনি নিন, আমি চা খাই না। চা খান না? ঘোর অসভ্যতার লক্ষণ সন্দেহ নেই, কিন্তু চা খেলেই আমার মাথা ধরে। চা খান না? আপনি তো ভারী আশ্চর্য মানুষ। আমি দিনে অন্তত 10 পেয়ালা খাই। আচ্ছা, একটা কেক খান, নইলে পিসিমা কিন্তু দুঃখ করবেন। তা বরং খাচ্ছি। আপনি আগে কোথায় থাকতেন? চা খাই না শুনে নিশ্চয়ই আপনার সন্দেহ হচ্ছে আমি সম্প্রতি কোনো জঙ্গল টঙ্গল থেকে বেরিয়ে আসছি কিনা। কি সত্যি কিনা বলুন? না না, সেজন্য নয়, আপনাকে আগে কখনো দেখিনি কিনা তাই জিজ্ঞাসা করছি। দেখেননি তার কারণ এর আগে আমি আপনাদের সমাজে মেশবার সুযোগ পাইনি। নইলে গত 5-7 বছর থেকে আমি বরাবর কলকাতাতেই থাকি। মাত্র মাসখানেক হলো বিনয়কৃষ্ণবাবুর সঙ্গে আলাপ হয়েছে, সেই সূত্রেই আপনাদের মতো লোকের সঙ্গে মেলামেশা। নয়তো আমি আসলে একজন অতি সেকেলে পর্দানুসীন নেটিভ। হ্যাঁ, কিন্তু কিন্তু আপনাকে দেখে আপনার কথাবার্তায় আড়ষ্ট জড়সড় কোনো ভাব নেই, এই বলতে চান তো? আসলে কি জানেন, ওটা আমার স্বভাব। কোনো অবস্থাতেই আমি আড়ষ্ট বা জড়সড় হয়ে থাকতে পারি না। ঘরের এক কোণে সুহাসিনীর তখন চোখ ফেটে জল আসছে। শরীর এত খারাপ লাগছে যে ইচ্ছে হচ্ছে কোথাও নিরিবিলি পেলে বালিশে মুখ গুঁজে শুয়ে পড়ে। এদিকে অনুপম কখন ঘেঁষে ঘেঁষে তার পাশে এসে বসেছে এবং কতকগুলো অর্থহীন কথা অবিরাম তার কানের কাছে বকে যাচ্ছে। তাতে শারীরিক ক্লান্তি যেন আরো 4 গুণ বেড়ে যাচ্ছিল তার। ঘড়ির দিকে তাকিয়ে এসে দেখল 7:30 বাজে। ভদ্রতা বাঁচিয়ে বিদায় নিতে হলে অন্তত আরো 1 ঘন্টা বসে থাকতে হবে তাকে। সে অস্থির হয়ে বিনয়কৃষ্ণবাবুর জন্য একবার চারিদিকে চোখ ঘোরাল। দেখল তিনি একটা কোণে বসে দীনবন্ধু বাবুর সাথে অত্যন্ত মনোযোগ দিয়ে কি কথা বলছে। অসুস্থতার অজুহাত দেখিয়ে সকাল সকাল বাড়ি ফেরা সম্ভব হবে কিনা ভাবছে, এমন সময় খুব কাছে কিশোরের কণ্ঠস্বর শুনে সে চমকে উঠল। ফিরে দেখল কিশোর ও করবী তার পেছনে এসে পাশাপাশি দাঁড়িয়েছে। আমার এবং এর পক্ষ থেকে একটি সম্মিলিত আর্জি আমি আপনার কাছে পেশ করতে চাই।
সুহাসিনী হ্যাঁ না কোনো উত্তর না দিয়ে ফিরে বসল। এতক্ষণ যে শ্রান্তি তার দেহ মনকে অবসন্ন করে রেখেছিল তাই যেন রূপান্তরিত হয়ে কিশোরের প্রতি দারুণ বিরক্তির আকার ধরে দেখা দিল। কিশোরের এই সকৌতুক আবেদনের কোনো উত্তর দিতে তার প্রবৃত্তি হল না। আমাদের বিনীত আর্জি হচ্ছে এই, অনুপম বাবু, আমাকে এক গ্লাস জল এনে দিতে পারেন? হ্যাঁ হ্যাঁ, এখনই দিচ্ছি। বলছিলাম করবি, আয় আমার কাছে এসে বস। কোথায় ছিলি এতক্ষণ? আর আমার আবেদন বুঝি কানেই তুলছেন না? আহা, কি বলতে চান সোজা করে বলুন। মানে একখানা গান গাইতে বলছিলাম। গান? হ্যাঁ, আমরা এতক্ষণ বলা বলি করছিলাম যে আপনি যদি একখানা গান করেন তাহলে। আপনি কি মনে করেন আমি পেশাদার গাইয়ে? আমাকে মাফ করবেন, এই কথায় যে আপনি উত্ত্যক্ত হবেন তা আমি বুঝতে পারিনি। সুহাসিনীর কণ্ঠের তীক্ষ্ণতায় অপ্রস্তুত অপমানিত কিশোরের মুখ চোখ লাল হয়ে উঠল। সে কথাটা বলে আস্তে আস্তে গিয়ে একটা জানলার সামনে দাঁড়াল। সুহাসিনীর মনে হলো সে বুঝি এবার ভেঙে পড়বে। দুই হাতে কপাল টিপে ধরে সে মাথা নিচু করে দাঁড়িয়ে ভাবতে লাগলো, আজ আমার কি হয়েছে কে জানে, কেন এমন সৃষ্টি ছাড়া ব্যবহার করলাম আমি। না না, ঠিক নাও জল। হ্যাঁ, জল? জল কি হবে? যা, তুমি যে চাইলে। হ্যাঁ, ও হ্যাঁ, আচ্ছা দিন, এই নিন, ধন্যবাদ। তোমরা কথা বলো, আমি আসছি। আচ্ছা, কিশোর বাবুর সঙ্গে অমন করলে কেন বলো তো? কি করেছি? অপমান করেছো। গান গাইতে বলে তোমার কি অসম্মানটা উনি করেছেন শুনি? আমার কথাতেই উনি অনুরোধ করতে এসেছিলেন, নইলে আসতেন না। করবি, বাবাকে একবার বলতো, আমি এখনই বাড়ি যেতে চাই। আমি বুঝতে পারিনি সুহাসদি, মাফ করো আমাকে। তোমার শরীর খারাপ হয়েছে। উফ, সত্যি যা গরম এই ঘরটা, যেন অগ্নিকুণ্ড। তুমি চলো, আমার সঙ্গে চলো তো, পাশের ঘরে চলো, এখনই ঠিক হয়ে যাবে। চলো চলো চলো। বলে তার কোমর জড়িয়ে ধরে একরকম টানতে টানতে পাশের ঘরে নিয়ে গেল। সেখানে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে জোর করে গায়ের জামা আলগা করে দিতে দিতে বলল, হবে না? কি করে এটাকে বেঁধেছো বলো দেখি, একেবারে কেটে বসে গেছে যে। তারপর তার মুখে চোখে জল দিয়ে হেলান দেওয়া একখানা চেয়ারে বসিয়ে মাথার উপর পাখা চালিয়ে দিল। মিনিট 20 পরে সুহাস যখন করবীর হাত ধরে বাইরে এলো তখন সে অনেকটা সুস্থ হয়েছে। বিনয়কৃষ্ণবাবু এগিয়ে এসে তার হাত ধরে বললেন, এই যে সুহাস, কেমন আছিস মা? কিছু হয়নি বাবা, ওই সামান্য একটু। অনেকক্ষণ থেকে সুহাসদের শরীরটা খারাপ মনে হচ্ছিল, তাই ওর কথা বলতে ভালো লাগছিল না। বিনয়কৃষ্ণবাবুর পেছনে ততক্ষণে কিশোর ও দীনবন্ধুবাবু এসে দাঁড়িয়েছিলেন। করবী কিশোরের দিকে তাকিয়ে কথাটা বলল। তার কথার ইঙ্গিত বুঝে কিশোর তৎক্ষণাৎ সুহাসিনীর পাশে গিয়ে বলল, এখন আর শরীর তেমন খারাপ মনে হচ্ছে না তো? ভালো বোধ হচ্ছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি। তোমরা সবাই মিলে ঘিরে দাঁড়িয়ে ওকে তো আরো অসুস্থ করে তুলবে দেখছি। সুহাস মা, তুমি আমার কাছে এসো তো, ওই জানলাটার সামনে দাঁড়াবে, চলো, বেশ হাওয়া পাওয়া যাবে। কিছুক্ষণ বাদে 8:30 বেজে যেতেই অতিথিরা একে একে উঠতে আরম্ভ করলেন। কিশোর উঠবার উপক্রম করতেই বিনয়কৃষ্ণবাবু তাকে ডেকে বললেন, না না কিশোরবাবু, একলা পালাবেন না যেন, আমরা এক পাড়ার লোক, একসঙ্গে যাব। বেশ, তাই হবে, এখানেই বসছি তবে। আবার কবে আসছেন বলুন? মানে না, সে হবে না, আসতে হবে। আমাদের বাড়িতেও যাওয়া চাই, কিন্তু কবে যাবেন বলুন? শিগগিরই না গেলে আমি কিন্তু আপনার বাড়ি গিয়ে উৎপাত আরম্ভ করব। বেশ তো, বেশ তো, আমি ভারী খুশি হব আপনি এলে, বৌদিদিও খুশি হবেন। আচ্ছা বেশ, কিন্তু আগে আপনার যাওয়া চাই। আচ্ছা বেশ, তাই হবে। ওদিকে হেমাঙ্গিনী
সহানুভূতির সুরে সুহাসিনীকে বলছিলেন, ও হঠাৎ শরীর খারাপ হলো কেন? ভেতরে ভেতরে কোনো রোগ না জন্মে থাকে। তোমার বাবাকেও বলবো এই বেলা ডাক্তার দেখিয়ে নিও, কিন্তু অবহেলা করলে শেষে কি থেকে কি হয়ে পড়বে। না, এমন কিছুই তো হয়নি মাসিমা। আপনি কেন এত ব্যস্ত হচ্ছেন বলুন তো? আসলে ঘরটা গরম হয়ে উঠেছিল তাই। না না, ও কোনো কাজের কথা নয়। আমার বিশ্বাস ওই পাড়াটা তোমার স্যুট করছে না, একটু চেঞ্জ দরকার। আমি বলি কি, এই সময় যদি কিছুদিনের জন্য শিমুলতলা বা দেওঘরে। আর কেউ কিছু সন্দেহ না করলেও হেমাঙ্গিনীর মতো চতুরা নারী সুহাসিনীর আকস্মিক অসুস্থতার একটা কারণ বোধহয় অনুমান করেছিলেন, কিন্তু তিনি সে কথা আভাসে ইঙ্গিতেও প্রকাশ পেতে দিলেন না। শুধু বললেন, তা ভালো হলেই ভালো মা, কিন্তু শরীরের ওপর একটু নজর রেখো। আজ তোমার মা নেই, তাই আমায় বলতে হচ্ছে। তিনি থাকলে আমায় একটা কথাও বলতে হতো না। আমার মতন 10টা মেয়ে মানুষের বলা কওয়ার ভার তিনি একলাই নিয়ে নিতে পারতেন। বিনয় কৃষ্ণবাবুর জন্য ট্যাক্সি ডাকা হয়েছিল। দীনবন্ধুর সঙ্গে গল্প করতে করতে তিনি নিচে নেমে গিয়েছিলেন। সিঁড়ির মাথায় দাঁড়িয়ে সুহাস ও করবী কথা বলছিল। কিশোর হেমাঙ্গিনীর কাছ থেকে বিদায় নিয়ে সেখানে এসে দাঁড়াল। আচ্ছা, আজ চলুন ভাই, শিগগির একদিন যাস, নইলে কিন্তু ভারী রাগ করব। এই যে কিশোর বাবু, ওই কথাই রইল কিন্তু, শিগগিরই যাবেন, নইলে ভারী রাগ করব। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই। নমস্কার। গুড নাইট। গুড নাইট। করবীর বাড়িয়ে দেওয়া হাতে হ্যান্ডশেক করে সরু সিঁড়ির মোড় পর্যন্ত নেমে গিয়ে কিশোর দেখল বাঁকের নিচেই দেয়ালে ভর দিয়ে সুহাস চোখ মুজে দাঁড়িয়ে আছে। এক লাফে তার কাছে গিয়ে কিশোর জিজ্ঞাসা করল, কি হয়েছে? ধরফর করছে বড়, পাকা কাঁপছে। আমার হাত ধরে আস্তে আস্তে নামতে পারবেন? নিন আমার হাত ধরুন। কিশোর নিজেই তার হাত চেপে ধরল, কিন্তু সুহাসিনী নামবে কি? কিশোরের হাত তার হাত স্পর্শ করা মাত্র সে থরথর করে কেঁপে সিঁড়ির ওপরেই বসে পড়ল। এই প্রথম কিশোরের স্পর্শ অনুভব করে তার বুকের মধ্যে যেন কত দিনের চেপে রাখা কান্না গুমড়ে উঠল, এবং তার কুমারী হৃদয়ের একান্ত অপরিচিত একটা দুর্দম বাসনা শরীরকে শিথিল অবশ করে দিল। কিশোরের বুকের মধ্যে মুখ গুঁজে কেঁদে তার বুক ভিজিয়ে দিতে ইচ্ছে করলেও নিজেকে সে আপ্রাণ ধরে রাখার চেষ্টা করল, কিন্তু আবেগে উত্তেজনায় তার শরীর কেঁপে উঠে যেন সে মুহূর্তের জন্য সংজ্ঞা হারালো। কিশোর আর দ্বিধা করল না, দুহাত দিয়ে স্বচ্ছন্দে শিশুর মতো তাকে কোলে তুলে নিয়ে সন্তর্পণে সিঁড়ি দিয়ে নামতে লাগল। সুহাসের গলার আওয়াজ একেবারে বুঝে গিয়েছিল, তাই ওজর আপত্তির একটা কথাও সে উচ্চারণ করতে পারল না। সুখে, আতঙ্কে, আনন্দে, আশঙ্কায় কাঁটা হয়ে কিশোরের বুকের ওপর চোখ বুজে পড়ে রইল সে। সিঁড়ির নিচে পৌঁছে সুহাস চুপি চুপি বলল, এবার নামিয়ে দিন। এখন কি অনেকটা ভালো মনে হচ্ছে? বারান্দা পেরিয়ে গাড়িতে উঠতে পারবেন কি? পারবো। আচ্ছা বেশ, তবে আমার হাত ধরে আসুন। আসুন। কিশোরের হাত ধরে স্বপ্নাবিষ্টের মতো সুহাসিনী গাড়িতে গিয়ে উঠল। বিনয় কৃষ্ণবাবু গাড়িতে বসে অন্যদিকে দাঁড়িয়ে থাকা দীনবন্ধুবাবুর সাথে তখনও কথা বলছিলেন। সুহাসিনী এসে তার পাশে বসতে তিনি বললেন, কিশোরবাবু, সামনে বসতে হবে না, এইখানেই আসুন। আরে এখানে 3 জনের যথেষ্ট জায়গা হবে। সুহাসিনী সংকুচিত হয়ে বাবার দিকে একটু সরে বসল। কিশোর তার পাশের খালি জায়গাটায় গিয়ে বসল। পথে যেতে বেশি কথা হলো না। কিশোর একবার শুধু বলল, এর শরীরটা বোধহয় ভালো না, ডাক্তার দিয়ে ভালো করে পরীক্ষা করানো দরকার।
রোগ তেমন কিছু আছে আমি মনে করি না, তবু হ্যাঁ, দীনবন্ধুর সঙ্গে এই কথাই হচ্ছিল। আরে আমি তো আজ বড় ভয় পেয়ে গেছি। কখনো তো এমন হয় না, আজই হঠাৎ। না না না, কালই ডাক্তার ডাকবো। সিঁড়ির ঘটনাটা কিশোর ইচ্ছে করেই উল্লেখ করল না। বৃদ্ধ হয়তো তাতে আরো ব্যাকুল হয়ে পড়বেন, কিন্তু লাভ কিছু হবে না। গাড়ি প্রায় বাড়ির কাছে এসে পৌঁছেছে। এমন সময় কিশোর অনুভব করল গাড়ির ভেতরকার অন্ধকারে নরম একখানি হাত নিঃশব্দে এসে তার হাতের মধ্যে প্রবেশ করল, কিন্তু তা মুহূর্তের জন্য। এই নীরব কৃতজ্ঞতা ও অনুতাপের নিদর্শন স্বীকার করে হাতে একটু সস্নেহ চাপ দিতেই সে হাতখানি ত্রস্ত হয়ে ফিরে গেল। রাতে বিছানায় শুয়ে বুকের ওপর দুহাত রেখে সুহাসিনী আজকের এই নতুন উপলব্ধি সমস্ত ইন্দ্রিয় সজাগ করে অনুভব করতে লাগল। তার বিস্ময়েরও যেমন শেষ ছিল না, মনের এই জাজল্যমান অবস্থা যে সে কেন এতদিন দেখতে পায়নি সেজন্য ক্ষোভেরও তেমনই শেষ ছিল না। সুখ, বিস্ময়, কৌতুক, লজ্জা, কত রসই তার বুকের ওপর দিয়ে ঢেউয়ের মতো বয়ে গেল আজ এই প্রথমবার। নিজের বিছানায় অন্ধকারে একা শুয়ে শুয়ে সে নির্লজ্জভাবে মনের রাশ ছেড়ে দিল। তারপর অনেক রাত্রে নিবিড়ভাবে বালিশটা জড়িয়ে নিয়ে যখন সে ঘুমোবার চেষ্টা করল, তখন শক্ত হাতে তাকে একজনের জড়িয়ে ধরা ও সেই হাতের স্পর্শের স্মৃতি এক নিগুড় উষ্ণ আশ্লেষে তাকে ভরিয়ে তুলল। অনুপম প্রস্তাব দেওয়ার পর থেকেই সুহাসিনীর বিয়ের কথাটা মাঝে মাঝেই বিনয়কৃষ্ণবাবুর মনে তীক্ষ্ণভাবে খোঁচা দিয়ে যাচ্ছিল। আর যে দেরি করা উচিত নয়, সুহাসের জন্য একটি সৎপাত্র দেখা দরকার, এই চিন্তা একটা অস্বস্তির মতো তার মনে বিঁধেছিল। অথচ কি করতে হবে, কোথায় ভালো পাত্র পাওয়া যায়, এই সকল বিষয়ে তার জ্ঞান এতই কম যে কার্যত কিছুই করে উঠতেও পারছিলেন না তিনি। দীনবন্ধুবাবু তাঁর বহুদিনের পুরনো বন্ধু। বিহারের কলেজে পড়ানোর সময় থেকেই বিনয়কৃষ্ণবাবুর সঙ্গে ঘনিষ্ঠতা হয়েছিল তাঁর। কাজের জন্য দীনবন্ধুবাবুকে তখন মাঝে মাঝে বিহারে যেতেও হতো। তখন তিনি বিনয়কৃষ্ণবাবুর বাড়িতেই থাকতেন গিয়ে। সুহাসিনী সেই সময় ফ্রক পরে বাড়ির উঠোনময় ছুটোছুটি করে খেলে বেড়াত। হেমাঙ্গিনী দেবীর বাড়িতে চা পার্টির রাতে দীনবন্ধুকে আড়ালে পেয়ে বিনয়কৃষ্ণবাবু নিজের সমস্ত দুশ্চিন্তা ও দুর্ভাবনার কথা বন্ধুর কাছে খুলে বললেন। দীনবন্ধুবাবুর কাছে তিনি কখনো কোনো কথা গোপন করতেন না। অনুপমের প্রস্তাব ও সুহাসিনীর প্রত্যাখ্যানের কথাও বললেন। সমস্ত শুনে দীনবন্ধু বললেন, আপনি ঠিকই করেছেন। পাত্র নির্বাচন অবশ্য আমরাই করব, কিন্তু সুহাস মা এখন বড় হয়েছে, তাঁর ইচ্ছার বিরুদ্ধেও তো কিছু হতে পারে না, তাই না? কাজেই সে যাকে অপছন্দ করছে, অতি বড় সৎপাত্র হলেও তাকে কিন্তু ত্যাগ করতে হবে। দেখুন, সুহাস মায়ের যে বিয়ের বয়স হয়েছে তা আমিও লক্ষ্য করেছি, কিন্তু আমি আশা করেছিলাম খোঁজাখুঁজির দরকার হবে না, ও সমস্যাটা আপনিই সমাধান হয়ে যাবে। আচ্ছা, আপনার কি মনে হয় না যে বিশেষ কাউকে পছন্দ করে বলেই সুহাস মা সেদিন অনুপমকে প্রত্যাখ্যান করেছিল? না, আমার তো তা মনে হয় না। সেরকম ছেলে কেই বা আছে যাকে সুহাস, অবশ্য আমি অন্যমনস্ক লোক, ভালো করে হয়তো লক্ষ্য করিনি, তা হতেও পারে। দীনবন্ধুবাবু অন্যমনস্ক লোক নন, তিনি ভালো করেই চারিদিক লক্ষ্য করে কথাটা বলেছিলেন, কিন্তু আপাতত কিছু না বলে সব দিক ভালো করে ভেবে দেখবেন বলে বিনয়কৃষ্ণবাবুকে আশ্বাস দিলেন। সে রাতে কথা এই পর্যন্তই হল। পরদিন ভোরে
বিনয়কৃষ্ণবাবু চিঠি লিখে দীনবন্ধুকে ডেকে আনালেন। দীনবন্ধু এসে শুনলেন একজন বিখ্যাত মহিলা ডাক্তার ডাকা হয়েছে। তিনি ওপরের ঘরে সুহাসিনীর স্বাস্থ্য পরীক্ষা করছেন। অল্পক্ষণ পরে ডাক্তার মিসেস সরকার নেমে এলেন। তার বয়স হয়েছে, এমডি ডাক্তার, নির্ভীক স্পষ্ট কথা বলে। তার সুচিকিৎসার গুণেই শহরের সম্ভ্রান্ত ও অত্যাধুনিক সমাজে অনেক পুরুষ ডাক্তারদের চেয়েও তিনি বেশি প্রতিষ্ঠা লাভ করেছেন। বিনয়কৃষ্ণবাবুর উৎকণ্ঠিত মুখের দিকে তাকিয়ে তিনি হেসে বললেন, নাথিং রং, নাথিং রং। আপনি চিন্তিত হবেন না, আপনার মেয়ের স্বাস্থ্য খুবই ভালো। এমন হেলদি গার্ল আমি খুব অল্পই দেখেছি, বিশেষত আজকালকার এইসব কি বলে টি সোয়েলিং সিনেমা ম্যাড মডার্ন মেয়েদের মধ্যে। শি ইজ আ পারফেক্ট ইনোসেন্ট টু। না না, ওষুধ বিষুধের তেমন দরকার নেই। কতগুলো পেটেন্ট মেডিসিন গিলিয়ে ওর অমন সুন্দর সিস্টেম নষ্ট করে দিতে চাই না। কিন্তু কাল রাতে ও কিছু নয়, মোমেন্টারি এক্সাইটমেন্ট, এ বয়সে এমন হয়েই থাকে। গার্লস উইল বি গার্লস, ইউ নো। কোনো কারণে মানসিক উত্তেজনা হয়েছিল, তাই শি ফেল্ট ফেইন্ট। ইউ নিড নট ওয়ারি অ্যাবাউট ইট। আচ্ছা, উঠলুম তবে। আর দেখুন, একটা কথা বলতে চাই, কিছু মনে করবেন না, হ্যাঁ? আপনারা হয়তো মেয়েকে 25 বছর বয়সে বিয়ে দেওয়ার পক্ষপাতী, কিন্তু সব দিক দেখে শুনে দেশের জল হাওয়া বিবেচনা করে আমার মনে হয় সেটা মেয়েদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। অনাগতা যৌবনার বিয়ে দেওয়া যেমন ক্ষতিকর, বিগত যৌবনারও তাই। সব জিনিসেরই দুটো এক্সট্রিম আছে, মানেন তো? আচ্ছা, গুড বাই। আসলে যেচে উপদেশ দেওয়াটা আমার একটা স্বভাব। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড। নমস্কার। এই যে আপনার ভিজিটটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাক বাবা, একটা দুর্ভাবনা দূর হলো। দুর্ভাবনা আপনারই হয়েছিল, আমার কোশমিনকালেও হয়নি। সে যাকে যাক, ডাক্তার সরকার বিয়ে নিয়ে যে ইঙ্গিত দিয়ে গেলেন সেও তো আমাদেরই মনের কথা, তাই না? কালই এই বিষয়ে আলোচনা হয়ে গেছে, কাজেই ও বিষয়ে তর্ক করে লাভ নেই। এখন কথা হচ্ছে সুহাস মার জন্য একটি ভালো পাত্র দেখা দরকার। হ্যাঁ, সে তো বুঝেছি, কিন্তু তেমন পাত্র পাওয়া যাচ্ছে কোথায়? আচ্ছা, তোমার জানাশোনার মধ্যে এমন কোনো? সেসব কথা না হয় পরে হবে। তার আগে আপনি কিরকম জামাইটি চাইছেন সেই কথাটা আমাকে খোলসা করে বলুন তো। কিরকম? এই ধরো, বিদ্বান, সচ্চরিত্র, স্বাস্থ্যবান হবে, এই আর কি। ভদ্রঘরের ছেলে হবে, একেবারে দিন দরিদ্র যাতে না হয়, আর কলকাতার মধ্যে যেন হয়, তাহলেই ভালো। তাহলে মাঝে মাঝে মেয়েটাকে দেখতে পাবো। শেষটাই আপনার আসল কথা, কি বলেন? কিন্তু এসব ছাড়াও আর একটা কথা আছে, সুহাস মার পছন্দ হওয়া চাই। আচ্ছা, কিশোরকে আপনার কেমন মনে হয়? কিশোর মানে আমাদের কিশোর? হ্যাঁ হ্যাঁ, কিশোর। চোখের বড় কাছে থাকে কিনা, তাই নাকটাকে সহজে কেউ দেখতে পায় না। আমার গিন্নি আঁচলে চাবি বেঁধে প্রায় বাড়িময় চাবি খুঁজে বেড়ান এবং আমাকে সন্দেহ করেন। আপনারও তাই হয়েছে। পাশের বাড়ি বলেই নিশ্চয়ই কিশোরকে লক্ষ্য করেননি। সত্যি তো, মানে ঠিকই তো। এটা তো একদিন চোখেই পড়েনি আমার। আর ঘরও তো আমাদের পাল্টে। হ্যাঁ, এই তো সেদিনকে কথায় কথায় জিজ্ঞেস করেছিলুম, বললে শান্ডিল্য গোত্র। না না, চমৎকার ছেলে, চমৎকার ছেলে দীনবন্ধু, খাসা ছেলে। যেমন স্বাস্থ্য তেমনি লেখাপড়ায়, আর সব থেকে বড় কথা হলো ও তো কলকাতার বাসিন্দা, তাই না? হ্যাঁ, ঠিক বলেছি কিনা? তবে বাহ 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 বাহ, আরে হাতের কাছে এমন ছেলে রয়েছে। আর আমি কিনা চারদিকে হাত রে বেড়াচ্ছিলাম। ব্যাস ব্যাস ব্যাস, আর দেরি নয় দীনবন্ধু, লাগিয়ে দাও তাড়াতাড়ি। ঠিক বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলছি। আমি তোমায় কি বলবো,
ছোকরাকে দেখে অবধি আমার যে কি ভালো লেগেছিল। আমি তো প্রথম থেকেই বুঝেছিলুম যে অমন ছেলে আর হয় না। আচ্ছা, তাহলে তাহলে কি বলো দীনবন্ধু, বিবাহের প্রস্তাবটা ওর কাছে? কিন্তু সুহাস যদি কোনো গোলমাল করে, তার যদি মত না হয়? আমার বিশ্বাস সুহাস মার অমত হবে না। আপনি বরং তাকে একবার জিজ্ঞাসা করেই দেখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা ঠিক বলেছ, সেই ভালো। তাহলে তাহলে সুহাসকে এখানেই ডাকা যাক, হ্যাঁ কি বলো? তার যা বলার আছে আমাদের দুজনের সামনেই বলুক। দুজনের সামনে বলতে সে হয়তো লজ্জা পাবে, তার চেয়ে আপনি বরং ওই ঘরে। আচ্ছা বেশ তো, আমি না হয় ওপরে গিয়ে তাকে জিজ্ঞাসা করে আসছি। আমার কাছে সে কিছু লুকোবে না। এই তো সেদিনকে অনুপম সম্বন্ধে তো বেশ পরিষ্কারভাবেই বলল আমাকে। এসব বিষয়ে না বলা যত সহজ, হ্যাঁ বলা তত সহজ নয়। কিন্তু আমি বলছিলাম, আপনি বরং তাকে ডেকে নিয়ে পাশের ঘরে গিয়ে বসুন। জিজ্ঞাসাবাদ যা করবার তা না হয় আমিই করছি। আপনি যেরকম অস্থির হয়ে পড়েছেন, কি বলতে কি বলে বসবেন তার ঠিকানা নেই। না না, আরে তা বলবো কেন? এই সময় তোমার বৌদিদি যদি বেঁচে থাকতেন। আচ্ছা আচ্ছা, তুমি ওকে প্রশ্ন করো না কেন? একই কথা তো। এই মানদা দাদা বাবু ডাকছেন? শোনো, সুহাসকে একবার এই ঘরে ডেকে দাও তো। বলো যে দীনবন্ধু বাবু ডাকছেন। আচ্ছা দীনবন্ধু, আমি তাহলে পাশের ঘরে রইলুম। হ্যাঁ, পাশের ঘরে। আচ্ছা বেশ। কাকাবাবু আমাকে ডাকছেন? এই তো, এসো এসো সুহাস মা, এসো আমার পাশে এসে বসো তো, তোমার সঙ্গে দুটো কথা আছে। বাবা কোথায়? তিনি ওই ঘরে আছেন। আচ্ছা সুহাস মা, তুমি যখন খুব ছোট্টটি ছিলে, পাজামার ফ্রক পরে একটা পুতুল বগলে করে বাড়িময় ছুটোছুটি করে বেড়াতে, তখন আমি কিন্তু তোমাদের বাড়িতে মাঝে মাঝে যেতুম। কি তোমার মনে আছে? হ্যাঁ আছে। আপনি তো আমাকে ঘুড়ি ওড়াতে আর মার্বেল খেলতে শিখিয়েছিলেন। তখন আমি ভারী দুরন্ত ছিলাম, তাই না? তা আবার মনে নেই? কিন্তু সন্ধ্যের পর আমার কোলের কাছটিতে বসে তুমি যে সমস্ত গোপনীয় মনের কথা আমাকে বলতে, তাও কিন্তু বেশ মনে আছে। কিন্তু আমার তো কিছুই মনে নেই। কি সব মনের কথা বলতুম কাকাবাবু, বলুন না। এই যে তোমার কি রকম ছেলে চাই, কটা মেয়ে চাই, কত বড় বাড়ি, কখানা মোটর না হলে তোমার একেবারেই চলবে না, এই সব গোপনীয় কথাই তো আমাকে বলতে। বড় হয়ে আমার মতো একটা ছেলে যে তোমার নিতান্ত দরকার, এ কথাও কিন্তু তখন বলেছিলে। সেই জন্যই তো তোমাকে সুহাস মা ছাড়া আর কিছু বলতেই পারলাম না। ছেলে সম্বন্ধে সে মত আমার এখনো বদলায়নি কাকাবাবু। সে আমি জানি মা, কিন্তু একটা কথা তুমি কিন্তু তখন বলনি, বোধহয় খেয়াল হয়নি, তাই সেইটে আজ তোমাকে জিজ্ঞাসা করতে চাই। কি কথা কাকাবাবু? আমার মতো ছেলে চাও বলেছিলে বটে, কিন্তু ছেলের বাপটি যে কিরকম হওয়া চাই তার আভাস কিন্তু তখন দিতে ভুলে গিয়েছিলে। অবশ্য আমারও জেনে নেওয়া হয়নি, কিন্তু এখন যে সেটা জানার দরকার হয়ে পড়েছে সুহাস মা। অবশ্য ত্রুটি যখন আমারই, তখন এই বিষয়ে আমার সবিশেষ অনুসন্ধান করা উচিত ছিল, আমি মানছিও সেটা। কিন্তু ভুল যখন হয়েই গেছে, এই তো মনে করো না, আমরা আবার সেই আগেকার দিনে ফিরে গেছি। আমি তোমাকে সেই আগের মতো জিজ্ঞাসা করছি, আমার বাবাটি কিরকম হলে তোমার পছন্দ হয়? আচ্ছা, তুমিও সেদিনকার মতো মন খুলে সরলভাবে উত্তর দাও দেখি। আমি আমি ওসব কিছু জানি না। জানো জানো, নিশ্চয়ই জানো, কিন্তু লজ্জায় বলতে পারছো না, এই যা। তা লজ্জা কি মা? তোমার মন না জেনে তো আমরা আর কিছু করতে পারি না। এদিকে জামাই না হলে আমাদেরও যে আর চলছে না। নাও মা,
একটু মুখ তুলে আমার পানে চাও দেখি। এবার তো সুহাস মা হ্যাঁ না যা হোক একটা উত্তর দিতে হবে, আর তো চুপ করে থাকা চলবে না। আচ্ছা, কিশোরের সম্বন্ধে তোমার মনের কথাটি আমাকে চুপি চুপি বলে ফেলো দেখি। ওইভাবে চোখ বন্ধ করে থাকলে চলবে না মা। আচ্ছা, বলবে না তো? আচ্ছা আচ্ছা, বেশ, চোখ খুলে চাও দেখি একবার। তাও না? তবে তো ভারী মুশকিল। কিশোর বেচারার ভাগ্য পরীক্ষা তাহলে হয় কি করে? আচ্ছা, একটা কাজ করা যাক। সেই ছেলেবেলার একটা খেলা আমি এখনো ভুলিনি, তোমার নিশ্চয়ই মনে আছে। এই আমি চোখ বুজে রইলুম। তোমার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে তুমি আমাকে একটা চুমু খাবে, আর যদি না হয় তাহলে হাতে একটা চিমটি কাটবে। কি বলো? এবারে রাজি তো? ব্যাস ব্যাস ব্যাস, এইবার আমি চোখ বুঝলুম। দীনবন্ধুবাবু সুহাসিনীকে ছেড়ে দিয়ে চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পরেই হঠাৎ নিজের কপালে সুহাসিনীর ঠোঁটের মৃদু স্পর্শে তাড়াতাড়ি চোখ খুলে দেখলেন সুহাস বিদ্যুতের মতো ঘর ছেড়ে পালিয়েছে। সুহাস মা, সুহাস, সুহাস মা। আচ্ছা, বলছি কি কি হলো? ভয় নেই, ভয় নেই, আপনি আসুন। আমার তো যদ্দূর মনে হলো কিশোরকে বিয়ে করতে সুহাস মার আপত্তি হবে না। তাই? যাক যাক, তাহলে এদিকে আর কোনো গন্ডগোল নেই। এখন এখন কিশোরের কাছে কথাটা তুলতে পারলে। তবে সেটা আজ বিকেলবেলাতেই করতে হবে। যাকে, আমার কলেজের বেলা হয়ে গেছে, আমি আর বসতে পারবো না, উঠলুম। কলেজে অবশ্য তার সঙ্গে দেখা হবে, কিন্তু আমি তাকে এই বিষয়ে কিছু বলতে চাই না। আপনি মেয়ের বাপ, বলা কওয়া আপনারই দরকার। যাই হোক, বিকেলবেলা আমি আবার আসছি, তখন কি করব না করব সব না হয় ঠিক করা যাবে। হ্যাঁ, বেশ বেশ বেশ। শোনো, তুমি কিন্তু তাড়াতাড়ি এসো বেলা, তাড়াতাড়ি এসো। 5টা বাজতে না বাজতে দীনবন্ধুবাবু এসে উপস্থিত হলেন। বাইরে থেকে কিশোরকে একটা ডাক দিয়ে বিনয়কৃষ্ণবাবুর বাড়িতে প্রবেশ করতে যাবেন, এমন সময় একখানা গাড়ি সামনে এসে থামল। গাড়ি থেকে করবী, অনুপম ও হেমাঙ্গিনী নামলেন। সকলের সাজ পোশাকে একটু বেশি পরিপাট্য দেখে দীনবন্ধু বুঝলেন শুধু এখানে নয়, আর কোথাও যাওয়ার জন্যেও এরা প্রস্তুত হয়ে বের হয়েছেন। কথা বলতে বলতে সকলে একসঙ্গে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। কিছুক্ষণ পরে কিশোরও এসে উপস্থিত হলো। তাকে দেখে করবী আনন্দে বলে উঠল, এই যে কিশোরবাবু এসে পড়েছেন দেখছি, বেশ হয়েছে। আমরা সুহাসদিকে বায়োস্কোপে ধরে নিয়ে যাব বলে এসেছি, আপনিও চলুন। হ্যাঁ, সেই বেশ হবে। করবীর সঙ্গে সারাক্ষণ কথা বলার জন্য একজনকে তো চাই। বায়োস্কোপ দেখতে বসে রাজ্যের যত কথা ওর মনে আসে। আমি বাপু বুড়ো মানুষ, ওর সঙ্গে বকতে পারবো না। কিশোর, তুমি বাবা ওকে একটু সামলে রেখো। দূরদর্শিনী হেমাঙ্গিনী কথাটা বললেন করবীর কথায় সম্পূর্ণ সায় জানিয়ে। তবে অনুপমের মুখটা অপ্রসন্ন হয়ে উঠলেও হেমাঙ্গিনীর কথার মধ্যে থাকা ইঙ্গিতটা আর গোপন রইল না। করবীকে সঙ্গ দেওয়ার জন্যই যে কিশোরের বায়োস্কোপে যাওয়া চলতে পারে, এবং এর ফলে সুহাসিনীকে সঙ্গ দেওয়ার ভারটা যে বাধ্য হয়ে কার ওপর পড়বে তাও সহজেই অনুমান করতে পারা যায়। সবার আগে এই তত্ত্বটি যিনি সহজেই বুঝেছিলেন সেই দীনবন্ধুবাবু কিন্তু বাদ সাধলেন, বললেন, করবী, ঈশ্বরকে কিন্তু আজ তোমাদের ছেড়ে দিতে হবে। তোমাকে সঙ্গ দেবার মতো সৌভাগ্য আজ ওর হলো না। ওকে আমার একটু দরকার আছে, জরুরি কাজ, তা না হলে আটকা তুমি না। অনুপম বাবাজি যে একলা 3টি মহিলাকে নিয়ে বিব্রত হয়ে পড়বেন সেটা বুঝতে পারছি, তো তাছাড়া আর উপায় কি বলো? আপনি সব মাটি করে দিলেন। ভেবেছিলাম আজকে বকে বকে কিশোরবাবুর মাথা ধরিয়ে দেব, তা আর হলো না। যাই হোক, আমার নিমন্ত্রণ পিছিয়ে গেল, এই যা। আরেকদিন হবে, কি বলেন কিশোরবাবু? নিশ্চয়ই। বায়োস্কোপে যাওয়ার তাড়া তাদের বিশেষ ছিল না, তখনও যথেষ্ট সময় ছিল।
তাই সকলে মিলে সময় কাটাবার জন্য গল্প সল্প করতে লাগলেন। করবী ও সুহাসিনী ঘরের একটা কোণে গিয়ে গল্প জুড়ে দিল। হেমাঙ্গিনী দীনবন্ধুবাবুকে পাকড়াও করে কথার ছলে বোঝাতে লাগলেন যে বর্তমান যুগে স্ত্রীলোক হয়ে বিষয় সম্পত্তির তত্ত্বাবধান করাটা কতটা কঠিন ব্যাপার ইত্যাদি। দৈবক্রমে কিশোর, অনুপম ও বিনয়কৃষ্ণবাবু পাশাপাশি চেয়ারে বসেছিলেন। সুতরাং তাঁদের মধ্যেও দল পাকিয়ে একটা কোনো প্রসঙ্গের আলোচনা হওয়া উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো প্রসঙ্গই জমছিল না। এই তিনজনের মনের মধ্যে অনেকখানি সংকোচ ও কুণ্ঠা লুকিয়েছিল। অনুপম এইবার গলাটা সাফ করে নিয়ে বলল, আজ যশোর থেকে আমার এক বন্ধুর চিঠি পেলাম, বুঝলেন। তিনি কিশোরবাবুকে চেনেন। আমাকে চেনেন? কি নাম বলুন তো? ধনপতি চৌধুরী, ডাক্তার। কি জানি, আমি তো মনে করতে পারছি না। যশোরে আমি মাত্র একবার গিয়েছি, তাও এমন অবস্থায় যে আপনি নাই চিনতে পারেন, তবে যাকে আপনি বৌদিদি বলে নিজের কাছে রেখেছেন তিনি বিলক্ষণ চেনেন। হঠাৎ ঘরের মধ্যে দিয়ে যেন একটা বিদ্যুৎ খেলে গেল। কথাটা অনুপম ইচ্ছে করেই বেশ জোর গলায় বলেছিল, তাই সকলেই শুনতে পেলেন, এবং কথার আড়ালে থাকা ব্যঙ্গের সুরটাও এতই সুস্পষ্ট যে কারো কানকে ফাঁকি দিতে পারল না। ঘরের কোণে করবী ও সুহাসিনীর কথাও বন্ধ হয়ে গেল। দীনবন্ধুবাবু সোজা হয়ে বসলেন। বিনয়কৃষ্ণবাবু ফ্যাল ফ্যাল করে অনুপমের মুখের দিকে তাকিয়ে রইলেন। কেবল হেমাঙ্গিনী ক্ষণেকের জন্য নীরব হয়ে যেন কিছুই হয়নি এমনই ভাবে দীনবন্ধুর সঙ্গে আবার কথা বলতে শুরু করলেন। কিশোর স্থির দৃষ্টিতে কিছুক্ষণ অনুপমের দিকে তাকিয়ে থেকে শেষে বলল, আপনি কি ইঙ্গিত করছেন পরিষ্কার করে বলবেন কি? ইঙ্গিত? ইঙ্গিত তো কিছু করিনি। যাকে আপনি বৌদিদি বলে থাকেন। অনুপম বাবু, সোজা কথাকে এত ঘুরিয়ে বলবার প্রয়োজন কি তা তো বুঝছি না। আমি স্পষ্ট কথা শুনতে ভালোবাসি। আহা, আমিও তো স্পষ্ট কথা বলতেই ভালোবাসি, এবং সেই জন্যই বলছি যে স্ত্রীলোকটিকে আপনি বৌদি বলে প্রচার করে নিজে। ব্যাস, আর না। আপনি কি বলতে যাচ্ছেন আমি অনুমান করতেও চাই না, কিন্তু আপনার ভালোর জন্যই বলছি, ভবিষ্যতে যখন ওর কথা উল্লেখ করবেন তখন আমার বৌদিদি বলেই করবেন, কেমন? কিন্তু আমি তো অন্যায় কথা কিছুই বলিনি। ধনপতির চিঠি পড়ে আমার ধারণা হয়েছিল যে উনি আপনার নিজের বৌদিদি নন, সে কথাই বলছিলুম। কিন্তু ধনপতি এমন কথা লিখলো কেন? সে আপনাদের বিষয়ে অনেক কথাই লিখেছে। এ কথাও লিখেছে যে তীর্থনাথ হালদার বলে কোনো এক মাস্টার। আপনাদের বন্ধুটি সত্যি কথাই লিখেছেন? ও দাঁড়ান, এবার তাকে মনে পড়েছে। ডাক্তারের ন্যায্য অধিকার তিনি লঙ্ঘন করে যাবার চেষ্টা করেছিলেন বলে তার সঙ্গে আমার একটু মনোমালিন্য হয়েছিল। কিন্তু কথাটা ঠিক, উনি আমার নিজের বৌদিদি নন, এমনকি মাস্তুত পিস্তুতুও না। উনি আমার এক বন্ধুর স্ত্রী। কিন্তু থাক, নিজের পারিবারিক কথা অন্যের সঙ্গে আলোচনা করতে আমি ভালোবাসি না। আপনাদের পক্ষে এইটুকুই যথেষ্ট যে উনি আমার বৌদিদি। কথাটা শেষ করেই কিশোর উঠে দাঁড়াল। সুহাসিনী এতক্ষণ ঘাড় হেঁট করে কথা শুনছিল। কিশোর উঠে দাঁড়াতেই সে চোখ তুলে তার মুখ দেখতে পেল। সঙ্গে সঙ্গে আর একদিনের একটা দৃশ্য তার চোখের ওপর দিয়ে কালো মেঘের মতো ছায়া ফেলে গেল। সেই যেদিন ছাদের ওপর ভিজতে ভিজতে কিশোর ও বিমলাকে হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকতে দেখেছিল সে। তাকে দেখতে পেয়েই সেদিন কিশোর পালিয়ে গিয়েছিল। এক মুহূর্তের জন্যে সেই ছবিটা অন্য এক রূপ ধরে তার বুকের মধ্যেকার সবটুকু আলো যেন মুছে নিল। কিন্তু তা কিছুক্ষণের জন্যই। মুহূর্তের মধ্যেই সে এই অতি গর্হিত সন্দেহটাকে মন থেকে দূরে ঠেলে দিল এবং নিজের ক্ষুদ্রতাকে ধিক্কার দিয়ে দৃঢ় পদে উঠে কিশোরের সামনে গিয়ে বলল, আজ আপনি আমাদের সঙ্গে বায়োস্কোপ যেতে পারলে
আমি খুব খুশি হতুম, কিন্তু যাওয়া যখন হলো না, তখন আরেকদিন আমি, আপনি, বাবা আর কাকাবাবু একসঙ্গে যাব, এই কথাই রইল কিন্তু। আর আপনার বৌদিদি যদি আসেন। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, বৌদিদিকেও যেভাবে পারি সেদিন ধরে নিয়ে যাব। বারে, আর আমি বুঝি বাদ? সে হবে না, আমিও যাব। কিশোর বাবু, মনে আছে তো আপনার সঙ্গে কি কন্ট্রাক্ট হয়েছে? আচ্ছা, বেশ কথা। আমি না হয় সেদিন করবীর সমস্ত কথা শোনবার এবং তার উত্তর দেবার ভার নিলুম। রাজি? কথাটা বলে দীনবন্ধু নিরীহভাবে অনুপম ও হেমাঙ্গিনীর দিকে তাকালে। দীনবন্ধুর কথায় সুহাসিনীর চমক ভাঙল। আজই সকালে যাকে সে ভালোবাসে বলে প্রকারান্তরে স্বীকার করেছে, তাকে পিতা এবং অন্যান্য গুরুজনের সামনে এমনভাবে সম্বোধন করার বিসদৃশ্য নির্লজ্জতা চোখে পড়া মাত্র সংকোচে সে মাটির সাথে মিশে গেল। এবং কেন যে অকারণে এতগুলো কথা কিশোরকে বলতে গেল তাও বুঝতে না পেরে নিজের প্রগল্ভতার জন্য নিজেই বিরক্ত হয়ে উঠল। এই সময় হেমাঙ্গিনী উঠে দাঁড়িয়ে নীরস কণ্ঠে বললেন, দেরি হয়ে যাচ্ছে। সুহাস, তোমার স্লিপার জোড়া বদলে নাও, এরপর গেলে শুরুটা আর দেখতে পাবে না। অনুপম, একটা ট্যাক্সি ডাকো। সুহাসিনী নিজের পায়ের দিকে একবার তাকিয়ে দ্রুত পদে নিজের ঘরে চলে গেল। মিনিট 5 পরে গাড়ি করে 4 জন বায়োস্কোপ দেখতে রওনা হয়ে গেলে বাকি 3 জন আবার ঘরে এসে বসলেন। কিন্তু অনুপমের সঙ্গে কিশোরের ওই কথা কাটাকাটিটা 3 জনকেই ভেতরে ভেতরে কষ্ট দিয়েছিল। তাঁদের মনের সহজ শান্ত ভাবও নষ্ট করে দিয়েছিল। তাই যে কথা বলার জন্য কিশোরকে আটকে রাখা হলো, দুজনের কেউই তা হঠাৎ উত্থাপন করতে পারলেন না। অসংলগ্ন অন্যমনস্কভাবে কথাবার্তা চলতে লাগল। প্রয়োজনীয় কথাটা কি তা জানার জন্য কিশোরেরও কম কৌতূহল ছিল না, কিন্তু সে কোনো প্রশ্ন করল না। ঠিক সময় দীনবন্ধু নিজে থেকেই কথাটা বলবেন বুঝে সে প্রতীক্ষা করে রইল। তারপর কখন 3 জনের মধ্যে একটি গভীর আলোচনা শুরু হয়ে তাঁদের এমনই অখণ্ড মনোযোগ আকর্ষণ করে নিল যে সময়ের দিকে কারো লক্ষ্যই রইল না। ঢং করে ঘড়ি বাজতেই সকলে একসঙ্গে চোখ তুলে দেখলেন যে 8টা বেজে গেছে। এই দেখো, 2 ঘন্টা ধরে আমি বকে চলেছি, আর তোমরা চুপ করে বসে শুনছো। আচ্ছা, তোমাদের ধৈর্য তো কম নয়? আরো 2 ঘন্টা হলেও আমাদের ধৈর্যচ্যুতি হতো না, কিন্তু সে যাক। এখন আপনি কিশোরকে কি বলতে চান তাই বলুন। বাবা কিশোর, আমার সুহাসকে আমি আমি তোমার হাতে দিতে চাই বাবা। তাকে তুমি। কিন্তু তিনি কি? হ্যাঁ, আরে হ্যাঁ রে বাবা, তার মত না নিয়ে কিচ্ছু করা হয়নি। তবে আর আমাকে জিজ্ঞাসা করছেন কেন? আমি আর কি বলবো, আপনাদের ইচ্ছাই আমার কাছে আদেশ। বেঁচে থাকো বাবা, দীর্ঘজীবী হও, বেঁচে থাকো। দেখো কিশোর, এতদিন তুমি আমার ছাত্র সহকর্মী ছিলে, এবার তোমার পদবি কিন্তু বদলে গেল। জানো তো, সুহাস মা আমার মা। যাই হোক, তাড়াহুড়োর কিছু নেই। শ্রাবণ মাস তো শেষ হয়ে এলো, মাঝে অঘ্রাণ মাসও বাদ যাবে। সেই মাঘ ফাল্গুনের আগে কিছুই হচ্ছে না, কিন্তু এদিকে কাজকর্ম তো সব এগিয়ে রাখা ভালো, তাই না? তোমার বাবাকে চিঠি লিখে তারপর তার কাছে গিয়ে সব ঠিকঠাক করতে হবে তো। সাহেব মেমের ব্যাপার তো নয় যে শেষে বাপকে একখানে নিমন্ত্রণ পত্র দিলেই চলবে। বলা তো যায় না, তোমার বাবা হয়তো বরপণ দাবি করতে পারেন। বাবাকে জানানো কি খুব দরকার? দরকার নয় বলো কি হে, তিনিই যে বরকর্তা। তিনি যতদিন আছেন ততদিন তুমি যে কেউ নও। কথায় বলে না, বর না চোর। তার অনুমতি যে সবার আগে চাই হে। অবশ্য তুমি সাবালক, স্বাধীন, বাপের গলগ্রহ নও, সেসব আমি জানি, কিন্তু আমাদের সমাজে এই প্রথাটা যে অনাদিকাল থেকে চলে আসছে, আর সেটা না করলে তাকে যে অসম্মান করা হবে
এই বিষয়ে আমার কিছু বলা উচিত নয়। আপনারা যা ভালো বুঝবেন করবেন। একবার ঘড়ির দিকে তাকিয়ে কিশোর নিঃশব্দে বের হয়ে গেল। তার ছায়াচ্ছন্ন আশঙ্কা ভরা মুখ লক্ষ্য করে দীনবন্ধু ভাবলেন, কিশোরের বাবা হয়তো সেকেলে গোঁড়া হিন্দু। এত বড় মেয়ের সঙ্গে এমন ম্লেচ্ছ ভাবাপন্ন ঘরে বিয়ে দিতে রাজি নাও হতে পারে। আর এই চিন্তাই হয়তো কিশোরকে উদ্বিগ্ন করে তুলেছে। অন্ধকার করিডোর পেরিয়ে বাইরের বারান্দায় পা দিতেই কিশোর দেখল সুহাসিনী মোটর থেকে নেমে বাকিদের থেকে বিদায় নিয়ে সদর দরজার কাছে এলো। মোটর চলে গেল। বাড়ির দরজা খোলাই ছিল। বারান্দায় প্রবেশ করে সুহাসিনী থমকে দাঁড়িয়ে পড়ল। যদিও বারান্দায় আলো ছিল না, তবু রাস্তার একটা গ্যাসের আলো জানলা দিয়ে প্রবেশ করে বন্ধ বারান্দাটাকে অল্প আলোকিত করেছিল। অস্পষ্ট আলোতে সুহাস দেখল কিশোর দাঁড়িয়ে আছে। দুজনেই কিছুক্ষণ পরস্পরের মুখের দিকে তাকিয়ে নীরব হয়ে রইল। কারো মুখে হঠাৎ কোনো কথাই এলো না। তারপর সুহাস মুখ নিচু করে জড়িত স্বরে কি একটা বলে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করল। কিশোরও তাড়াতাড়ি সরে দাঁড়িয়ে পথ ছেড়ে দিল। দরজা পার হয়ে সুহাস যখন করিডোরে প্রবেশ করেছে, কিশোর ডাকল, সুহাস, আজ তোমার বাবা তোমাকে আমার হাতে দান করতে চেয়েছেন। এ দান নেবার যোগ্যতা আমার আছে কিনা জানি না, কিন্তু আমি নিয়েছি। দীনবন্ধু বাবু বললেন তোমার অমত নেই, কিন্তু এই কথাটি আমি তোমার নিজের মুখে একবার শুনতে চাই। সুহাসিনীর বুকের ভেতর যে ঝড় বয়ে গেল, বাইরে তা কিছুই প্রকাশ পেল না। এমনকি তার সারা শরীর যে থরথর করে কাঁপছে, তাও সে অল্প আলোয় ধরা পড়ল না। সে মুখ নিচু করে দাঁড়িয়ে রুমালের একটা কোণ আঙুলে জড়াতে লাগল। মাত্র এই কদিনের জানাশোনাতে যে তুমি আমাকে ভালোবাসবে, এ আমি কল্পনাও করতে পারি না সুহাস। তবু কেন কল্পনা করতে পারেন না? সুহাস, সত্যি কি তবে? কিশোর সুহাসের একটা হাত নিজের হাতের মধ্যে টেনে নিল। সুহাসের মনে হলো তার দেহের অস্থি মজ্জা পর্যন্ত সব সেই স্পর্শে অতলান্ত ডুবে গিয়ে যেন মিশে গেল। আর বুঝি সে দাঁড়িয়ে থাকতে পারবে না। হাতখানা সে সম্পূর্ণ কিশোরের হাতে ছেড়ে দিয়ে আর এক হাতে নিজের বুক চেপে ধরে রইল। কিশোর বলল, সুহাস, সত্যি কি তুমি আমাকে? না, তুমি নিজের মুখে বলো। হ্যাঁ, তুমি জানতে পারোনি? আমিও আগে জানতে পারিনি। কাল রাতে তুমি যখন... সুহাসের মুখের কথা মুখে মিলিয়ে গেল। কিছুক্ষণ দুজনে এমনি ভাবে হাত ধরে দাঁড়িয়ে রইল। তারপর দুজনেই দুজনের দীর্ঘ নিঃশ্বাসের শব্দে মুখ তুলে দুজনের দিকে তাকিয়ে দেখল তাদের মুখের চেহারা কেমন বদলে গিয়েছে। কিশোর বুভুক্ষুর মতো সুহাসিনীর মুখের দিকে তাকিয়ে থেকে বলে উঠল, সুহাস, আমাকে তুমি বিশ্বাস করতে পারবে তো? আমার উপর মন প্রাণ সব ছেড়ে দিয়ে নির্ভর করতে পারবে তো? পারবো। কিশোরের কথাগুলোর মধ্যে এমন একটা গভীর মিনতি ছিল যে সুহাসিনীর চোখে জল এসে গেল। যার হাতে সে সর্বস্ব তুলে দিতে পেরেছে, তাকে সে বিশ্বাস করতে পারবে না? দুহাতে সুহাসের নরম হাতখানা একবার ধরে কিশোর ছেড়ে দিল। তারপর আর কোনো কথা না বলে দ্রুত পায়ে বেরিয়ে গেল। পরম প্রাপ্তির এই প্রথম উচ্ছল উন্মাদনায় পাছে অধিকারের অতিরিক্ত কোনো অসংযম প্রকাশ করে ফেলে, এই ভয়ে একটু যেন জোর করেই সে নিজেকে সরিয়ে নিয়ে গেল। শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বিষের ধোঁয়ার তৃতীয় পর্ব।
গল্প পাঠে শেখর, কিশোর অগ্নি, সুহাসিনী বর্ণিশা ভট্টাচার্য, বিমলা দেবশ্রী মুখার্জি, অনুপম সায়ন্তন ঘোষ, করবী অধ্যায় সাহা। অন্যান্য চরিত্রে সোমক রায়, আকাশ পাত্র, জৈত্রী ব্যানার্জি, সঞ্জয় দত্ত, স্নেহাত্রী শেখর দাস এবং ইন্দ্রাণী। নাট্যরূপ ও পরিচালনায় শাওলি মজুমদার, নাট্যরূপ সহায়তায় বর্ষা, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত সব্যসাচী মুখার্জি, প্রচার অলঙ্করণ সৌম্যদীপ গুঁই, প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট, সমগ্র পরিকল্পনায় ইন্দ্রাণী। মির্চি গল্প গোল্ডমাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। চতুর্থ পর্বে শুনুন। কার কথা আপনি বলছেন? কিশোর বাবুর? তাহলে আমায় মাফ করবেন, আমি কৈফিয়ত দিতে অক্ষম। আর আপনারা তাতে মদত দিয়েছিলেন। কোত্থেকে এসব তৈরি করে নিয়ে এলে? আমি বিশ্বাস করি না। ছি 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 অনুপম, এসব তুমি কি বলছো? মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।